কথা আছে ওরও, আজ অন্তত বাহানা দিও না। অরূপ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, চলুন কোথাও বসি। আবির মাথা নেড়ে সম্মতি জানালো। একটা কফি শপে বসলো দুজন। আবির বলল, কি সিদ্ধান্ত নিলে? দেখো ওরও, আমি কিন্তু হা শুনতে চাই। আপনি একটা মিথ্যাবাদী আবির। বাইরে ঝকঝকে রোদের আলো। গ্লাসের ভেতর থেকে স্পষ্ট রাস্তায় মানুষের চলাচল দেখা যাচ্ছে। মুখোমুখি বসে আছে আবির অরু। অরুর চোখে মুখে স্পষ্ট রাগ ফুটে উঠল ও আবির অনেকটা বিস্ময় প্রকাশ করলো। কি মিথ্যে বলেছি আমি? অরু গলা চড়িয়ে প্রশ্ন করলো। আমরা বিয়ে করেছি, আবার একসাথে সংসারও করছি। কবে থেকে? অরুর প্রশ্নে আবির চুপ করে গেল। যথাযথ উত্তর এই মুহূর্তে তার কাছে নেই, কিন্তু অরুর তীক্ষ্ণ দৃষ্টির নড়চড় হলো না। প্রশ্নসূচক চাহনি অবিচল রইল। আবির গলা ঝেড়ে বলল, বিয়ে হয়নি, কিন্তু হবে তো। অরু বলল, আপনাকে আমি কি বলেছি? 1 মাস সময় নিয়েছি, মনে আছে তো? বিয়ে না হতেই আপনি আমাকে সবার কাছে আপনার বউ বলে পরিচয় করিয়ে দিচ্ছেন। কিন্তু কেন? এতে আমার ভবিষ্যতে যে প্রভাব পড়বে না তার কি নিশ্চয়তা আছে? বিয়েটা যে হবে তারও তো নিশ্চয়তা নেই। আবির স্থির থাকতে পারল না। প্রথমে বিরক্তি হলেও তা একসময় রাগে পরিণত হলো। গলা চড়িয়ে বলল, তোমার সমস্যাটা কোথায় ওরও? অরু ঠান্ডা গলায় বলল, আপনি সময় নিয়ে আবির, আমাকে কেন বিয়ে করতে চাইছেন সেটাও আমি জানতে পেরেছি। একবার আমার ভাইয়ের কানে কথাগুলো গেলে সে নিজেই বিয়ে হতে দেবে না। ব্রু কুঁচকে গেল আবিরের। কিছুই তার বোধগম্য হলো না, তাই প্রশ্ন করল, মানে কিসের সময় নেবে? আর তোমাকে বিয়ে করার কারণ বলতে কি বোঝাতে চাচ্ছ? আপনার ব্রেকআপ হয়েছে 2 মাস হলো, গার্লফ্রেন্ডের অন্যত্র বিয়ে ঠিক করা, আর আপনিও তাকে দেখানোর জন্য বিয়ে কিংবা এমনই একটা সম্পর্কে জড়াতে চাচ্ছেন আমার সাথে। আমি জেদের বশে করা সম্পর্কে জড়াতে চাই না আবির। আপনি সময় নিন, আমরা কিছুদিন পর কথা বলি। অরু বিন্দুমাত্র উত্তেজিত হলো না। শান্ত মেজাজে বোঝালো আবিরকে। আবির জানতে চাইল, আমার গার্লফ্রেন্ড ছিল, তা অস্বীকার করছি না, কিন্তু তাতে জেলাস ফিল করার আমি কেন তোমাকে বিয়ে করতে চাইবো? মানুষকে লাইফে মুভ অন করতে পারে না? তোমাকে কি আবার ভালো লাগতে পারে না? নীতিকে কেন আমাদের মাঝে টেনে আনতে হবে? মুভ অন করা দোষের কিছু নয়, কিন্তু আমি আপনার জেদের শিকার হতে চাই না। আবির রুক্ষ গলায় বলল, তোমার তুলনায় নীতি হাজার গুণ বেটার, যে অত্যন্ত মেচিওর ছিল, বারবার কথা বেচাতো না। অরুর মেজাজ খারাপ হয়ে গেল। তার নিজের তুলনা একমাত্র সে নিজেই। অন্য কারোর সাথে তুলনা দেওয়া সে ভালোভাবে নিতে পারে না। ব্যক্তিটি যেই হোক না কেন, অরু তা বরদাস্ত করবে না। দাঁতে দাঁত চেপে বলল, আজ বলেছেন, এরপর যেন আপনার মুখে আমাকে অন্যের সাথে তুলনা করার কথা না শুনি। এটা আমার একেবারেই অপছন্দের কাতারে। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল আবির। এখন মনে হচ্ছে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়ে সে বড্ড ভুল করে ফেলেছে। মুখের ওপর জবাব দেওয়া মেয়ে তার পছন্দ নয়। অরু ঠিক সেটাই করছে। দিনে দিনে নিধির মতোই রূপ বের হচ্ছে তার। অরু ব্যাগ কাঁধে তুলে বেরিয়ে গেল লম্বা কদম ফেলে। অবহেলায় পড়ে রইল কফির মগ। ধীরে ধীরে উষ্ণ কফি বরফ শীতল হয়ে পড়ল। আবির বিক্ষিপ্ত মনে বিল মিটিয়ে অরুর পিছু পিছু বেরিয়ে এলো। পথেই অরুর সাথে দেখা হলো হৃদয়ের। রামি মিঠুর সাথে ভালো বন্ধুত্ব থাকায় প্রায়শই অরুদের বাড়ি আসা যাওয়া হতো তার। অরুকে দেখে চমৎকার হেসে জিজ্ঞেস করলো, অরুণা, কিরে, কেমন আছিস? প্রত্যুত্তরে অরু মিষ্টি করে হাসলো, বলল, আমি বেশ আছি। তুমি কেমন আছো? ভাবি সুস্থ তো? হ্যাঁ, আমি ভালো আছি। তোর ভাবিকে চেক আপের জন্য নিয়ে এসেছি। তাকে হসপিটালে রেখে একটু দরকারে বেরিয়েছিলাম। তাদের টুকটাক আলাপ দূরে দাঁড়িয়ে দেখলো চমৎকার। অরুর হাস্যোজ্জ্বল চেহারা বলে দিচ্ছে এই ছেলেটার জন্যই অরু তাকে রিজেক্ট করতে চাইছে। তীব্র ক্ষোভে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো আবিরের। হৃদয় বিদায় নিয়ে চলে যেতেই আবির দ্রুত হেঁটে অরুর পাশাপাশি এগিয়ে গেল। জিজ্ঞেস করলো, ছেলেটিকে? অরু অবাক হলো আবিরকে দেখে। জবাব দেওয়ার পূর্বেই আবির তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তোমার বয়ফ্রেন্ড? এই ছেলে যেহেতু আছে, তাহলে আমাকে বিয়ে প্রস্তাব পাঠালে কেন বলো? তোমার স্বভাবটা তো দেখছি নীতির মতোই। তোমার অন্তর ভালোভাবে ছিল, তুমি আমাকে রিজেক্ট কি করবে?
আমি তোমাকে রিজেক্ট করছি, আল্লাহ হাফেজ। মুখের ওপর রিজেক্ট ছুঁড়ে চলে গেল আবির। অরু হতবিহ্বল চাহনিতে তাকিয়ে দেখলো আবিরের চলে যাওয়া, তবে নিজের পক্ষে সাফাই দিতে ইচ্ছে হলো না। এমন টক্সিক মানুষ নিজ থেকে সরে গিয়েছে, এটাই বা কম কিসের। নিধিও তাদেরই মেডিকেল স্টুডেন্ট, আবিরের প্রাক্তন। আবিরের সাথে বিয়ে হওয়ার গুজব শুনে অরুর সাথে নিজে থেকেই দেখা করলো মেয়েটি। আবিরের অন্য কোনো খারাপ দিক নেই, একমাত্র অতিরিক্ত সন্দেহ করে টক্সিসিটি ছড়ানোই তার সাথে ব্রেকআপ করার মূল কারণ হিসেবে জানিয়েছে নিধি। ব্যাপারটা কিছুদিন মাথায় ঘোরাঘুরি করছিল। আবিরের সাথে কথা বলার আগ্রহ হারিয়ে ফেল আরু, যার প্রভাবে গত কয়েকদিন এক প্রকার ইগনোর করেছে আবিরকে, একেবারে অনিচ্ছাকৃত। মনের ওপর কারো জোর চলে না, তবুও সে নিধির কথার ওপর বিশ্বাস করে আবিরকে বিচার করতে চাইল না। সময় নিয়ে আবিরকে ভালোভাবে জানতে চাইল। আজ আবির নিজ থেকেই নিধির কথার সত্যতা প্রমাণ করে দিয়েই গেল। অরুর মনে হলো বুক থেকে ভারী পাথরটা নেমে গেল। আবিরের বাড়ি থেকে প্রস্তাব ফিরিয়ে নেওয়া হলো, তাতেই অরুর বাবা রেগে আগুন হয়ে গেলেন। ওনার মেয়ে কি সস্তা নাকি? অরুর বাবাকে সবটা খুলে বলল আবিরের ব্যাপারে। নিজ থেকে মিঠু আর বাবা শান্ত হয়ে গেলেন। বিষণ্ণ দুপুর, বাড়িতে শোকের ছায়া, সকলের চোখে জল, মুখে আহাজারি। বুক চাপড়ে কাঁদছেন আয়েশা সুলতানা। তরি জ্ঞান হারিয়েছে। মাহমুদকে না চাইতেও শক্ত থাকতে হচ্ছে, অথচ ভেতরটা ঘুণ পোকার আক্রমণে গুড়িয়ে গিয়েছে। ইরা, সাদাত, ঈশিতা কেউ বাদ নেই। 2 ঘন্টা যাবৎ অমিকে পাওয়া যাচ্ছে না। মিঠু মিটিং ছেড়ে ছুটে এসেছে, অরও বাদ রইল না। অমি নিখোঁজ হওয়ার ব্যাপার ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। হারানো বিজ্ঞপ্তিতে মাইকিং করা হচ্ছে, অথচ কোথাও দেখা মিলছে না বাচ্চাটির। ছাদ, বাদ, রুম, ঘরের আনাচে কানাচে সব জায়গায় খোঁজা শেষ। অরু টর্চ হাতে খাটের নিচটা দেখতেও বাদ রাখল না। এক মুহূর্তের জন্য অরুর বুকটা ধক করে উঠল। অমি খাটের তলায় উপুর হয়ে আরামসে ঘুমাচ্ছে, গালের নিচে হাত ভাঁজ করে রেখেছে। এদিকে তাকে খুঁজতে সবাই বাড়ি ছুটে এসেছে। মাইকিং করা হচ্ছে। অরু অমিকে বের করলো না, সবাইকে ডেকে এনে দেখালো। মাহমুদ ছেলেকে বের করে বুকে শক্ত করে চেপে ধরলো। নড়াচড়া আর সকলের গম গম শব্দে ঘুম হালকা হয়ে এলো অমির। টুকটুক করে চেয়ে দেখলো সবাইকে। মাহমুদের বুক কাঁপছে। নরম স্বরে শুধালো, বাবা, তুমি এখানে কি করছিলে? ঘুমন্ত শিশুর সদ্য জেগে ওঠা ভাঙা গলা অমি বলল, আমার রিমোট কন্ট্রোল গাড়ি খাটের নিচে চলে গিয়েছে, তাকে খুঁজতে খাটের নিচে ঢুকেছি, ঘুম পেয়ে তাই ঘুমিয়ে পড়েছি। তার সরল জবাবে হতভম্ব হয়ে রইল সকলে। অরু স্তব্ধ হয়ে বলল, বেটা আমাদের হয়রানিতে রেখে পড়ে পড়ে কুম্ভকর্ণের মতো ঘুম দিচ্ছে, ভাবা যায় এগুলো? তরিকে ততক্ষণ কেউ জাগানোর চেষ্টা করেনি, কেঁদে কেটে আরো অস্থির হয়ে পড়বে বলে। এবার তরির চোখে মুখে পানির ছিটা দিল অরু। দাদু অপুর কোলে বসে আছে অমি। তরির হুঁশ ফিরতেই অমির খোঁজ করলো। পাশ ফিরেই ছেলেকে দেখতে পেয়ে লাফিয়ে উঠল। তার অনেক বছরের সাধনার ফল এই ছেলে। বুকে জড়িয়ে কেঁদে ফেলল। আয়েশা সুলতানা বললেন, কোথায় পেয়েছি জানো? তোমার ছেলে খাটের তলায় ঘুমাচ্ছিল। কান্নার মাঝেই তরি ফিক করে হেসে ফেলল। পরবর্তী ছুটি মিলতেই রামি ছুটে এলো। পরনে এখনো সেই সাদা শার্ট, কালো প্যান্ট, গলায় ঝুলছে কালো টাই। বুকের কাছে জুলকার 9 নামটি চকচকে দেখা যাচ্ছে। মাথায় কালো হ্যাট পরা। বুকের কাছে 2 হাত ভাঁজ করে চমৎকার ভাবে হাসলো। তাকে দেখে অরু এগিয়ে এলো, প্রফুল্ল চিত্তে হাসলো। গলায় বিস্ময় ঝরে পড়ল তার। কখন এলে? রামি একই ভঙ্গিতে হাসলো, বলল, এখনই বাসায় যাচ্ছিলাম, গাড়ি থেকে তোকে দেখেই নেমে এলাম। চল, তোকে হলে পৌঁছে দিচ্ছি। এই ইউনিফর্ম অরুকে অজানাভাবে আকর্ষণ করে। না চাইতেও তার একটা দুর্বলতা কাজ করে। রামিকে অনেকবার এমন পোশাকে দেখেছে অরু। সে যতবার হাসে অরু ততবারই মুগ্ধ হয়ে দেখে। আজও তার ব্যতিক্রম হলো না। রামির লুকিং মিররে অরুর দৃষ্টি দেখে ঠোঁট এলিয়ে হাসলো। এবার ছুটিতে তার বাড়ি আসার কোনো ইচ্ছেই ছিল না। যখনই শুনেছে আবিরের পরিবার বিয়েতে না করে দিয়েছে, তখনই মত বদলে নিল। ভেবেছিল অরুর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবে। কিছুদিন দূরে থাকলেই সামান্য ভালো লাগার অনুভূতি কেটে যাবে।
ভুল ছিল সে। প্রতিটি মুহূর্তে সে অরুকে অনুভব করেছে। এবার বড়সড় একটা রিস্ক নিতেই হবে। রামি হুট করেই ডাকলো। অরু, অরুর ধ্যান ভঙ্গ হলো। চমক কাটতেই হো শব্দ করে উঠল। রামি জিজ্ঞেস করলো, তোর কেমন ছেলে পছন্দ? অরু ভাবলো খানিক সময়, অতঃপর স্থিরভাবে বলল, আমি জীবনসঙ্গী বাছাই কোনো চাহিদা রাখিনি। একটা মানুষের চরিত্র হলো আসল। যার চরিত্র সুন্দর, আমার সাথে বোঝাপড়া ভালো হবে, তাকেই আমার পছন্দ। আর ভালোবাসার সংজ্ঞা কি? আমার কাছে ভালোবাসা মানে অস্থির জায়গা, যেখানে আমি আমার খারাপ থেকে ভালো সবটা জানিয়ে কারোর আপন হয়ে থাকতে পারবো। কিন্তু তুমি আমায় কেন এসব জিজ্ঞেস করছো? অরুর সন্দিহান কণ্ঠ শুনে রামির ঠোঁট ভিজিয়ে মিটিমিটি হাসলো। বলল, বিয়ে করবো তাই। মানে? অরুর চেহারায় স্পষ্ট কৌতূহল। আমার বয়স হচ্ছে, আর কতদিন একা থাকবো? বিয়ে করতে হবে তো, সেই জন্যই তোর কাছ থেকে সবটা জেনে নিলাম। অরু অবাক হয়ে বলল, তোমার বিয়ের সঙ্গে আমার মতামতের কি সম্পর্ক? অরুর নাক টিপে দিল রামি। বলল, তোর এত কিছু বোঝার দরকার নেই, পড়াশোনা বুঝলেই হবে। নাক ধরতেই ছ্যাত করে উঠল অরু। নাক মুখ কুচকে রামের পিঠে কিল বসিয়ে বলল, তোমাদের সবার এই অভ্যাস কেন? নাক গাল ধরবে না বলে দিলাম। রামি নিঃশব্দে শরীর দুলিয়ে হাসল। টানা 3 দিন পর সুহা অফিসে এলো। শরীরে এখনো জ্বর দাপাদাপি করছে। এতদিন অফিস কামাই দিলে চাকরি থাকবে না, তাই বাধ্য হয়ে অফিসে এলো। চোখ দুটো জ্বরের তাপে জ্বালা করছে ভীষণ। সামনের জনাকীর্ণ রাস্তা ঝাপসা দেখাচ্ছে। পা দুটো চলছে না। এগোতে গিয়েও এগোতে পারল না। ধপ করে পড়ে গেল রাস্তায়। উঠে পড়ার মতো শক্তিটুকু শরীরে অবশিষ্ট নেই। মিঠুর যাতায়াত এই রাস্তা দিয়েই বেশি হয়। সিগন্যালে দাঁড়িয়ে পড়া গাড়ি থেকে নেমে পড়ল সে। দ্রুত পা চালিয়ে সুহার সান্নিধ্যে এলো। নিচু হয়ে বসেই হাত বাড়িয়ে বলল, আমার হাত ধরুন সুহা। সুহা উঠতে গিয়েও পারল না। গলগল করে বমি করে নিজের শাড়ি ভিজিয়ে ফেলল। অসাড় হয়ে এলো শরীর। বন্ধ হয়ে আসা চোখের পাতা টেনে খোলার চেষ্টা করছে। মিঠু রিয়াজকে পাঠালো পানি কিনতে। প্রথমেই সুহার দিকে পানি এগিয়ে দিল পান করার জন্য। চোখে মুখে পানি দিয়ে সুহা নিজেই কোনোভাবে শাড়ির নোংরা অংশ ধুয়ে নিল। মিঠু নম্র গলায় বলল, আমার হাত ধরে ওঠার চেষ্টা করুন, আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। সুহা দ্বিরক্তি করল না। এই মুহূর্তে একা বাসায় পৌঁছানোর মতো সক্ষমতা তার নেই। মিঠুর হাত ধরে উঠে দাঁড়ালো। সুহাকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল মিঠু। রিয়াজ ড্রাইভারের সাথে বসলো। সুহাকে নিয়ে পেছনেই মিঠু উঠে পড়ল। গাড়ির গ্লাস নামিয়ে দিতেই সুহার চোখে মুখে এসে বাতাসের ঝাপটা লাগলো। ক্লান্ত শরীরটা খানিক বিশ্রাম খুঁজলো। হেলান দিয়ে চোখ বুঝে নিল সে। সামনের রাস্তায় গতিরোধক লাইন আসতেই ঘুমন্ত সুহার মাথা হেলে পড়ল মিঠুর কাঁধে। এক পলক তাকিয়ে মিঠু শান্তভাবে সুহার মাথাটা আবার সিটে সোজা করে দিল। বাসার সামনে গাড়ি এসে থামলো। মিঠু নিচু স্বরে ডাকলো, শুনছেন সুহা, শুনছেন? আপনার বাসা এসে গিয়েছে। সুহা নড়ে চড়ে ফের ঘুমে তলিয়ে গেল। তার মাঝে জেগে ওঠার প্রবণতা দেখা গেল না। মিঠু খানিক গলার স্বর নিচু করে ডাকলো, সুহা আপনার বাসায় এসে গিয়েছে। আচানক চমকে উঠল সুহা। ধরপড় করে সোজা হয়ে বসলো। বাইরে তাকিয়ে বুঝতে পারলো তার বাসা এসে গিয়েছে। শরীর কাঁপছে অনবরত। মিঠু দরজা খুলে দিতেই সুহা নামতে গেল। শরীর দুর্বল থাকায় গাড়ির দরজা ধরেই দাঁড়িয়ে গেল। মিঠু চিন্তিত স্বরে বলল, কত তলায় বাসা আপনার? দোতলায়। আপনার পরিবারের কাউকে নিচে আসতে বলুন। এমন অসুস্থ শরীর নিয়ে উপরে যাবেন কিভাবে? এখনই তো গাড়ি ধরে দাঁড়িয়ে গেলেন। সুহা তড়িঘড়ি করে বলল, না না, দরকার নেই, আমি যেতে পারবো। মিঠু রিয়াজকে বলল, যা তো রিয়াজ, ওনার বাসা থেকে কাউকে ডেকে নিয়ে আয়। রিয়াজ দুশিরি গ্যাপ রেখে দ্রুত দোতলায় উঠে পড়ল। সুহা বাধা দেওয়ার সুযোগই পেল না। কিছুক্ষণের মাঝেই নেমে এলো রিয়াজ। বলল, ভাই, ওনার ফ্ল্যাটে তো তালা। পাশের ফ্ল্যাটে নক দিয়েছিলাম প্রথমে, ভেবেছি ওটাতে থাকেন। তারা বললেন উনি নাকি একা থাকেন বাসায়, অফিস থেকে ফেরেননি বলে দরজায় তালা। মিঠুর কপালে ঢেউ খেলে গেল। প্রশ্নাত্মক চোখে তাকিয়ে সুহাকে শুধালো, আপনি একা থাকেন? আপনার হাজবেন্ড? সুহা বলল, ধন্যবাদ, আপনারা এখন আসতে পারেন। ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করে ফেলায় মিঠু নিজেই লজ্জিত হলো।
নম্র স্বরে বলল, আপনাকে উপরে পৌঁছে দেব? আমি পারবো। শক্ত গলায় উক্ত কথাটি বলে সুহা পা বাড়ালো সামনে। দুর্বল শরীরটাকে টেনে হিঁচড়ে সিঁড়ি পর্যন্ত নিয়ে গেল। মিঠু রিয়াজকে নিয়ে উল্টো পথে ফিরে গেল। রিয়াজ বলল, ভাই, ওনার মনে হয় কোনো সমস্যা আছে। দেখছেন না, কিছুই বলতে চাইছে না। মিঠু সামনের রাস্তায় দৃষ্টি রেখেই জবাব দিল, ব্যক্তিগত সমস্যা সবারই থাকে, তাই বলে কেউ জিজ্ঞেস করলেই বলে বেড়াতে হবে? আমি তেমনটা বলিনি ভাই। আপনি তো সবাইকেই সাহায্য করেন। উনি হয়তো লজ্জা থেকেও নিজের সমস্যার কথা বলতে চাইছেন না, কিংবা সমাজের ভয় নিজেকে কেমন লুকিয়ে রাখতে চাইছে না। আপনি চাইলেই সাহায্য করতে পারেন। মিঠু তেমন কিছুই বলল না। রিয়াজ একটুখানি সাহস পেল। পরদিন নিজ থেকে সুহার ব্যাপারে টুকটাক তথ্য কালেক্ট করে আশ্চর্য হয়ে গেল। মিটিং শেষ করে বের হলো মিঠু। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে পড়ল রিয়াজ। মিঠুর সাথে সাথে পেছনের সিটে বসে পড়ল। অনেকক্ষণ ধরে কিছু বলার জন্য আকুলি বিকুলি করছে। মিঠু গম্ভীর মুখে বলল, কিছু বলবি? জি ভাই, যদি অনুমতি দেন। বল। সোহা নামক মেয়েটা মিথ্যা বলেছিল, তিনি অবিবাহিত। মিঠুর মুখভঙ্গি পরিবর্তন হলো। রিয়াজের দিকে দৃষ্টি নিবদ্ধ করে জিজ্ঞেস করলো, মানে? উনি বিয়ে শাদী করেননি। তিনি গর্ভে থাকাকালীন ওনার বাবা মা মারা যান। এরপর ওনার জন্ম হয়, যাকে মামার অন্যত্র বিয়ে দিয়ে সুহাকে নিজের কাছে রেখে দেন। কিন্তু কোনো একটা কারণে তিনি মামার বাড়ি ছেড়ে এখন একা একাই থাকেন। সেজন্যই কাল দরজায় তালা ছিল। তুই কিভাবে এত কিছু জানলি? উনি যেখানে কাজ করেন সেই অফিসেই ওনারই একটা বান্ধবী আছে। এত কিছু বলতো না, আপনার নাম বলাতে আমাকে এতটুকু তথ্য দিয়েছেন। শেষ কথাটি বলতে গিয়ে মাথা নিচু করে নিল রিয়াজ। মিঠু ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, বলল, বান্ধবীর খোঁজ কোথায় পেলি? মিস সুহাকে ওনার সাথেই একদিন কথা বলতে বলতে অফিস থেকে বের হতে দেখেছি। মিঠু কথা বাড়ালো না। গাড়ি চলল নিজ গতিতে। গতকাল রামি বাসায় এসেছে, অথচ এখন পর্যন্ত দেখা করতে পারল না। বৃহস্পতিবার সন্ধ্যায় সকলেই বাসায় আছে। অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে শুক্রবার পড়ে পড়ে ঘুমানো যাবে। আয়শা সুলতানা ঘরে বিশ্রাম নিচ্ছেন। তরি ইরা দুজন ভাজা পোড়া নিয়ে এলো। সাদাত আর মাহমুদের পাশে ইরা। তরি বসে পড়ল। রামি একবার বড় ভাইয়ের দিকে তাকাচ্ছে, আবার মেঝো ভাইয়ের দিকে। মাহমুদ জিজ্ঞেস করলো, কি হলো, কিছু বলবি? রামি তপ্ত শ্বাস ছেড়ে বিরস গলায় বলল, তোমাদের পাশে তাকাও আর আমার পাশেও তাকাও। সাদাত ব্যাপারটা খেয়াল করে বলল, তোকে তো আমরা ধরে রাখিনি, তুই নিজেই তো মিঠুর মতো সিদ্ধান্ত নিতে দেরি করছিস। ভাই দড়ি খুঁজে দ্রুত আমার আর মাহমুদের মতো ফাঁসির দড়িতে ঝুলে পড়। আমি তোর মরণ দশা দেখে বসে বসে হাততালি দেওয়ার অপেক্ষায় আছি। ইরা কটমট চোখে তাকালো। সাদাত অপ্রস্তুত হেসে বলল, আমি তো ওকে ঝুলে পড়তে বলেছি, বিয়ে করতে বলিনি। বিয়ে করা খুবই ভালো কাজ, তাই না মাহমুদ? মাহমুদ ঠোঁট টিপে হাসছে। তরি আড়ালে খোঁচা দিয়ে চোখ পাকিয়ে তাকালো। মাহমুদ গলা ছেড়ে নাক চুলকে বলল, বিয়ে কর, কোনো প্যারা তো দেখছি না। আমাকে দেখ, সারা দিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে তরির হাসি মুখ দেখলেই সকল ক্লান্তি দূর হয়ে যায়। ইরা ফিসফিস করে বলল, দেখলে তো, মাহমুদকে দেখে কিছু শেখো। সাদাত হাসতে হাসতে বলল, তুমি তো দেখোনি ব্যাটা চাপে পড়ে বলেছে। পেছনে একবার তাকালি নজরে পড়তো তরির খোঁচা দেওয়ার দৃশ্য। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, পুরুষ মানুষ তো, তাদের বউ ভালো লাগে না, ভালো লাগবে অবিবাহিত মেয়ে। সাদাত জানে কথা বললেই আজ আর তার রক্ষে নেই, তাই মুখে কুলু পেটে বসে রইল। রামি গম্ভীর স্বরে বলল, আমি যার কথা বলবো তার নাম শুনে তোমরা না করে দিতে পারো। ইরা বলল, নাম বলো আগে। তোমাকে বিয়ে দেওয়ার জন্য আমি সেই কবে থেকে মরিয়া হয়ে আছি। না পারলে আমার বোনকে বিয়ে করতে, না পারলে তরিকে। আমি অরুকে বিয়ে করতে চাই। রামির এমন বাক্যে সকলেই হতভম্ব হয়ে রইল। জমজমাট আড্ডায় পরিপূর্ণ ঘরটি শান্ত হয়ে পড়ল। কোথাও বিন্দুমাত্র শব্দ নেই। কেউ কল্পনা করেনি এখানে অরুর কথা উঠে আসবে। মাথা নিচু করে আছে রামি। ইরা, সাদাত আর মাহমুদ রামির পরিবর্তে তরির প্রতিক্রিয়া দেখার জন্য মুখিয়ে আছে। তরি শান্ত রইল। মাহমুদ রামির উদ্দেশ্যে বলল, তুই যা চাইছিস তা সম্ভব নয়।
সাদাত মাহমুদের কথায় বাধা দিয়ে বলল, কেন সম্ভব নয়? অরু, রামি দুজনেই ঘরের ছেলে মেয়ে। এমন তো নয় যে অরুকে এখন বিয়ে দেবে না। তাহলে আবিরের সাথে কিভাবে বিয়ের কথা হয়েছে? মাহমুদ বলল, অরুকে বিয়ে দেবে না ব্যাপারটা তেমন নয়। এখানে ওর পরিবার বড় কথা, ওর নিজের মতামতের প্রয়োজন আছে। আমরা সবসময় নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের মতামতকে গুরুত্ব দিয়ে থাকি। সেই ক্ষেত্রে অরুরও নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। মতামত ছাড়া কি আর বিয়ে হবে নাকি? আমার মনে হচ্ছে আঙ্কেল বা মিঠু কেউ না করবে না। শুধু অরুর মতামত জানা জরুরি। আমি পাইনি তো কি হয়েছে? আমার ভাই ঠিকই অরুকে পাবে। যা ভাই, অরুকে বিয়ে করে জিলে আপনার জিন্দেগি। তরি চুপচাপ বসে রইল, কিছুই বলছে না। তা দেখে মাহমুদ ভড়কে গেল। সে কিভাবে রামির কথাটাকে নিয়েছে। রামিও তাকিয়ে রইল তরির মুখ পানে। থেমে থেমে ডাকলো, আপু। তরি চোখ তুলে তাকালো, বলল, বাবাকে বলে দেখ আমি আগ বাড়িয়ে কিছু বলতে চাই না। রামি জিজ্ঞেস করলো, তুমি কি চাও? অরুর মত থাকলে আমার এতে কোনো আপত্তি নেই, বরং আমার চোখের সামনেই থাকতে। প্রলম্বিত শ্বাস ছাড়ল রামি। এতক্ষণ তার প্রাণটা যেন ঝুলেছিল। সবাই মিলে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতের খাবারের জন্য উঠে পড়ল। আজ আর রাত জাগা হবে না। সকাল সকাল মাহমুদের ফোন বেজে উঠল। অমি এদিক ওদিক তাকিয়ে বাবাকে না পেয়ে কল রিসিভ করে কানে চাপলো। তরি তাকে শিখিয়েছে কল ধরেই সালাম দিতে। সেও মায়ের শেখানো বলে আওড়ালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি অমি? হ্যাঁ আমি। ভাত খেয়েছো? সকালে কেউ ভাত খায়? তোমার পাপা কোথায়? পাপা বাসায় নেই। কোথায়? ভাত ছিটাতে গিয়েছে। ভাত ছিটাতে মানে? শোনো পিচ্চু, স্যার আসলে বলবে তার ছাত্র কল দিয়েছে। খট করে লাইন কেটে যেতেই অমি বাইরে চলে গেল। নাস্তার টেবিলে তার মন পড়ল পাপার কল এসেছে। বলল, পাপা ফোন এসেছে। বলো পাপা কোথায়? তুমি কি বলছো? পাপা ভাত ছিটাতে গিয়েছে। রামি খাওয়া ছেড়ে বলল, তোর বাবা ভাত ছিটাতে নয়, কলেজ ছিটাতে চাকরি করে। ঈশিতা হাসতে হাসতে বললেন, বোকা আমি, ভার্সিটি বলতে পারি না। অমি খেপে গেল। ইসু ভাইয়া মার দেব, হাসবে না। ইস, এইটুকুন ছেলে আবার আমার ভাইয়া। মুখ ভেঙচি কাটলো ঈশিতা। ছুটির দিন, তবু কোথাও মিঠুর দেখা নেই। মাহমুদ জরুরি তলবে ওকে বাসায় আনলো। সে আর সাদাদি সকালে মায়ের সাথে কথা বলে রাজি করিয়েছেন মাকে। মিষ্টি ফল হাতে সকলে অরুর বাসায় ঢুকলো। তরির বাবা এত আয়োজন দেখে উৎসুক হয়ে তরিকে জিজ্ঞেস করলেন, সবাই এই বাসায় আর ফল মিষ্টি কোনো কারণ আছে? তরি বাবাকে এক পাশে টেনে বলল, এখানে সবাই এসেছে তোমার কাছে কিছু চাইতে। রামির জন্য অরুকে চাইতে এসেছে। উত্তেজিত হয়ে যেও না, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দিও। কেউ তোমার উপর জোর করবে না। আমাদের অরু না চাইলে আরো আগে জোর করার সুযোগ নেই। তরির বাবা ভাবলেন কিছু একটা। পরক্ষণে মেয়ের কথায় শান্ত হয়ে বসলেন। তরিও বাসা থেকে মেহমান হয়ে এলেও এ বাসায় এসে কাজে লেগে পড়ল। সকলের জন্য নাস্তার ব্যবস্থা করতে রান্নাঘরে ছুটল। মাহমুদের সময় যেমন আয়েশা সুলতানা তরির হাত চেয়েছেন, তেমনি রামির ক্ষেত্রেও তিনি কথা বললেন। আমি আজ আবার আপনার কাছে কিছু চাইতে এসেছি ভাই। আশা করি আমাকে ফিরিয়ে দেবেন না। ওরও আমার হাতের উপর বড় হয়েছে। রামিকেও ছোট থেকেই দেখে এসেছেন আপনি। আমি বেশি কিছু বলবো না, শুধু রামের জন্য ওরুর হাত চাইছি আপনার কাছে। তরির বাবা ঝটপট জবাব দিলেন, আমি প্রথমবারের মতো ভুল করতে চাই না। আমার মেয়ের মতামতই সবার আগে। ওর মতো ঊর্ধ্বের আমি আপনাকে কথা দিতে পারছি না। রামি মিঠুর চোখের দিকে তাকিয়ে থমকে গেল। কোলাহলহীন একেবারে শান্ত পরিবেশ। মিঠুর চোখের দিকে তাকিয়ে নজর সরাতে পারল না রামি। ভেতরে কিছু হারানোর আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে, অথচ মিঠুর দৃষ্টি স্বচ্ছ। হ্যাঁ না কিছুই বলছে না। অবশেষে অরুর মতামতের উপর সকল সিদ্ধান্ত ন্যস্ত করে আয়েশা সুলতানা বাসায় চলে এলেন ছেলে বউদের নিয়ে। রাতে খেতে গিয়ে রামি খেতে পারল না। কি আশ্চর্য, ঘুমটাও হারিয়ে গিয়েছে। বুকের ভেতর ছটফটানো ভাব। ছাদে গিয়ে দাঁড়িয়ে রইল। বাতাসটাও আজ গায়ে লাগছে না। তার চোখ জোড়া চাতক পাখির মতো মিঠু ফেরার অপেক্ষায় রইল। গাড়ির শব্দ পেয়ে নিচে নেমে গেল রামি। মিঠু বাসার ভেতর ঢোকার আগেই তার ডাক পড়ল। পেছন ঘিরে
রামিকে আবিষ্কার করতে গম্ভীর হয়ে গেল। ভারী গলায় বলল, কিছু বলবি? হ্যাঁ। রামি প্রচুর নার্ভাস। কি বলবি বল। রামি আকস্মিক বলে বসল, তোর আপত্তি থাকলে আমি মাকে না করে দেব। রামি জিজ্ঞেস করলো, কোন ব্যাপারে? অরুর ব্যাপারে। মিঠু সরাসরি রামির চোখে তাকালো, শান্ত গলায় বলল, যদি বলি আমার মত নেই। মিঠু ভরকে গেল। এমন একটা কথা সে বলে ফেলেছে, এখন না চাইতেও মিঠুকে ধরে রাখতে পিছু হটতে হবে। মোদ্দা কথা, যে কোনো একজনকে তার স্যাক্রিফাইস করতেই হবে, হয় মিঠু অথবা অরু। রামির চুপ করে থাকা দেখে মিঠু ধীর স্বরে জিজ্ঞেস করলো, খুব পছন্দ করিস? রামি জবাব দিতে পারে না। তার স্পষ্ট চোখের ভাষা বুঝে মিঠু আলতো হাসে। অতঃপর খোঁচা দাড়িতে হাত বুলিয়ে হিসহিসিয়ে বলল, তবে মনে রাখিস, আমার বোনের চোখে পানি আমায় ভুলিয়ে দিবে তুই আমার বন্ধু। রামির অধর কোনো প্রসারিত হলো। উজ্জ্বল হাসিতে মেতে উঠে বলল, তার মানে আমি অনুমতি পাচ্ছি? মিঠু সামনে এগোতে এগোতে মিটিমিটি হেসে বলল, মনে আছে বলেছিলি আমার বোনকে বিয়ে দিলে ফোন গিফট করবি? রামি বিরস গলায় বলল। মিঠু বলল, পিস্তল চালানোর প্রশিক্ষণটাও দিয়ে দেব ভাবছি। এদিক ওদিক করলেই খুলি উড়িয়ে দেবে। তাছাড়া আগে থেকেই সাবধান করে দিচ্ছি তোকে, আমার সাথে কোনো কিছু নিয়ে বনিবনা না হলেই ওরও আমার পছন্দের জামা কাপড় দিয়ে ঘর মোছার কাজ করে। তোর জিনিসপত্র সামলে রাখিস। রামি বিড়বিড় করে বলল, জিনিস কি সামনে রাখবো? আমার মনটাই যে চুরি করে ইচ্ছে মতো ফুটবল খেলছে। ভেতরটা একেবারে হালকা হয়ে গেল মিঠুর সাথে কথা বলে। এবার অনায়াসে ঘুম চোখে ধরা দেবে। আগামীকাল থেকে অরুর চিন্তায় দিন পার করা যাবে। আজ ক্লাস টেস্ট ছিল। গোসল ছেড়ে লম্বা হয়ে শুয়ে পড়ল অরু। মাথাটা ধরেছে ভালোভাবে। চা খেতে পারলে ভালো হতো। ওর রুমমেট এখনো ফেরেনি। নিজেরও উঠতে ইচ্ছে করছে না। সাইলেন্ট ফোন বিপ বিপ শব্দ কেঁপে উঠল। অরু ধরল না। কয়েকবার রিং হওয়ার পর ফোন হাতে নিয়েই কানে চেপে ধরল। ওপাশ থেকে তরি বলল, এতক্ষণ কোথায় ছিলি? গরুর ঘাস কেটেছি, একটু পর গরু চড়াতে যাব। তরির চাপা হাসির শব্দ শোনা গেল। বলল, মনে হচ্ছে সারা জীবন তোকে গরুই চড়াতে হবে, একেবারে পার্মানেন্ট রাখাল বালিকা হয়ে যাবি। আফসোস হচ্ছে আমার। ঝেড়ে কেসো তো। তোর যে আবার বিয়ের সম্বন্ধ এসেছে সে খবর রেখেছিস? খবর রাখার কি দরকার, মাত্রই কি সুন্দর খবর পেয়ে গেলাম তোমার কাছে। তা গরুটা কোন গোয়ালের? আমাদের নিজস্ব গোয়ালের গরু। অরুর সন্দেহ এবার মজবুত হলো। আমাদের গোয়ালের গরু বলতে কাকে বোঝাতে পারে তা আন্দাজ করে নিল। তাছাড়া সেদিন রামির কথাবার্তায় কিছু একটার গন্ধ পেয়েছিল অরু। তবে ব্যাপারটা নিয়ে পরে আর ভেবে দেখেনি। সাবধানী গলায় শুধালো, গরুর নাম কি? গরুর নাম রামি। রং চিনতে অসুবিধা হলে সেটাও বলে দিচ্ছি। অরু যা ভেবেছিল তাই। অরুকে আবিরের বাসা থেকে দেখতে আসার পর থেকেই রামির আচরণ লক্ষ্য করেছে সে। পুরোপুরি শিওর না হলেও খানিকটা আন্দাজ করে নিয়েছে রামির হাবভাব। অরু বলল, গরু নিজে থেকেই তোমাদের বলেছে? হ্যাঁ, কেন গরু তোর পছন্দ হয়নি? আমার মাথা ব্যথা করছে আপু, পরে জানবো। অরু খট করে লাইন কেটে দিয়ে মরার মতো পড়ে রইল। আপাতত নিজের অভিব্যক্তি প্রকাশ করল না। তরি ফোন রেখে রামির দিকে তাকালো। বেচারার চেহারা দেখার মতো। ফোন স্পিকারে ছিল। মূলত অরুর মতামত জানার জন্য তার উৎকণ্ঠা থেকেই তরি অরুকে ফোন দিয়েছিল। কার্যসিদ্ধি তো হলোই না, উল্টো দুবোনের আলোচনায় ঠিকই গরু হয়েছে। গমগমে গলায় বলল, ওরু ইচ্ছে করেই লাইন কেটে দিল, এখনই জানিয়ে দিলে কি সমস্যা? তরি মিটিমিটি হেসে বলল, অনেক বড় সমস্যা। গরু মানুষ করা কি যেন তেন কাজ নাকি? তারও তো ভাবতে হবে গরুর দায়িত্ব নেবে কি নেবে না। রামি চোখ ছোট করে বলল, আমাকে কোন দিক থেকে গরু মনে হয়? তরি মুখে হাত রেখে হাসি আড়াল করার চেষ্টা করলো। বলল, এতদিন গরু ছিলি না, তবে দুদিন যাবৎ সত্যিই গরু মনে হচ্ছে। রামি ফোঁস করে তরির ঘর ছেড়ে বেরিয়ে এলো। তার ধারণা সব দোষ অরুর। মেয়েটার বদৌলতে আজ তার গরুর মতো অবস্থা। মেয়েটা তার মনে ঘন্টা না বাজালে কি আর এত কিছু হতো? ভয়ঙ্কর এরকম মেজাজ খারাপের মাঝেও অরুর প্রতি তার প্রেম পাচ্ছে। কি যন্ত্রণা! সুহা এখন সুস্থ,
আজ অফিস না থাকায় বাসায় রইল। অবনী অবশ্য বিকেলে বের হওয়ার কথা বলেছিল। সুহা যাবে কি যাবে না দ্বিধাদ্বন্দ্বে কেটে গেল 2 ঘন্টা। অতঃপর অবনীর অনবরত ফোন মেসেজ পেয়ে সিদ্ধান্ত নিল বিকেলে বের হবে। আপাতত রান্না করার ইচ্ছেটাও নেই। কয়েকদিন অসুস্থ থাকায় ঘর এলোমেলো অবস্থা। যে কেউ এসে দেখলে চিড়িয়াখানা বলতে দ্বিধা করবে না। সুহা কফি করে লেগে পড়ল কাজে। সবটা গুছিয়ে ঘর পরিষ্কার করতে করতে দুপুর হয়ে গেল। শরীর ক্লান্ত হয়ে পড়ায় গোসল করেই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। ওড়না গায়ে জড়িয়ে ঘুম ঘুম চোখে দরজা খুলে দিতেই অবনী তাকে ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ঝাঁঝালো স্বরে বলল,